বন্ধুরা, আমরা এই ভিডিওতে আজ ডিসকাস করব যে একটা গোটা বছরে আপনি মোট কত অ্যামাউন্টের এফডি করলে আপনার কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো নোটিশ যেন না আসে। একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে আপনি টোটাল 10 লক্ষ টাকার অ্যাভব যদি এফডি করে থাকেন, এই 10 লক্ষ টাকার অ্যাভব অ্যামাউন্টের, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার কাছে নোটিশ আসতে পারে। এবার ফিনান্সিয়াল ইয়ার মিনস কি না, 1 এপ্রিল টু 31 মার্চকে একটা গোটা ফিনান্সিয়াল ইয়ার বলা হয়। তো এই গোটা ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনি 10 লক্ষ টাকার অ্যাভাব অ্যামাউন্টের এফডি করে থাকেন, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার কাছে নোটিশ আসবে। নোটিশ আসা মানে এই নয় কিন্তু যে খুব একটা বড় সমস্যা সৃষ্টি হয়ে গেল। নোটিশ আসার মানে এটাই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যথারীতি আপনার কাছে জানতে চাইছে এই যে অ্যামাউন্টের এফডিটা আপনি করেছেন তার সোর্সটা কোথা থেকে এসেছে। ঠিক আছে, প্রপার সোর্স অফ ফান্ড যদি আপনি এক্সপ্লেন করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। কারণ ধরুন অনেক ব্যক্তিই আছে যে তারা অনেক টাকা জমি এফডি করেছে, কিংবা এমনও হতে পারে যে ধরুন খুব একটা বড় প্রপার্টি তিনি সেল করেছেন, একটা হেভি অ্যামাউন্ট পেয়েছে এবং সেই অ্যামাউন্টটাকে গিয়ে তিনি এফডি করে দিয়েছেন। তো সেক্ষেত্রে যদি আপনি প্রপার সোর্স এক্সপ্লেন করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হেভি পেনাল্টি চার্জ কিন্তু আপনার উপরে অ্যাপ্লিকেবল হবে। তো এফডি করতে গেলে তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে কি, 10 লক্ষ টাকার অ্যাভব অ্যামাউন্টের এফডি করলে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। সেকেন্ড হচ্ছে কি, আপনি এফডি করাতে গেলে ব্যাংক আপনার কাছ থেকে 10% কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল করবে আপনার এফডির উপরে। এবার কি এই টিডিএসটা কি, যারা জানেন না তাদের জন্য বলছি। টিডিএসটা হচ্ছে কি, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ব্যাংকে আপনি টাকা ডিপোজিট করে ইন্টারেস্ট আর্ন করছেন, তো এটা হচ্ছে কি আপনার এক ধরনের ইনকাম। তো সেটা থেকে আপনাকে কি করে, ব্যাংক টিডিএস কেটে নেয়, ট্যাক্স কেটে নেয় 10%, তার পরিমাণটা হচ্ছে 10%। এবং এটা কেটে কি করে, আপনার কাছ থেকে ইন্টারেস্টটা তো কেটে নিল, এই ট্যাক্সটা কেটে সে কি করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ডিপোজিট করে দেয়। এবং আপনাদের মাথায় এটা আসতে পারে, তাহলে কি আমরা এই টাকাটা পাবো না? অবশ্যই পাবো। সেটা কি না, যারা আইটিআর ফাইল করে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, তারা কি হবে, যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবে তখন কিন্তু তারা এই টাকাটা যে ইন্টারেস্টটা টিডিএস হিসেবে কেটে নিয়েছে তখন কিন্তু তারা এটা রিফান্ড পেয়ে যাবে। এবার হচ্ছে কি, সব থেকে বড় প্রশ্ন হলো, কারণ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোক সবাই কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে না এবং সবাই কিন্তু আইটিআর ফাইল করে না, সুতরাং যারা করে না তারা কি করে পাবে? তো তাদের সেক্ষেত্রেও অপশান আছে। তাদের ক্ষেত্রে খুব ভালো একটা অপশান হচ্ছে আপনার 15G আর 15H ফর্ম, খুবই পপুলার ফর্ম, সেটা নিয়েও ডিসকাস করব। তো তার আগে টিডিএসটাকে আরেকটু ভালো করে এক্সপ্লেন করে দেবো। সেটা হচ্ছে কি, ধরুন আমি একটা এক্সাম্পলের সাহায্যে আপনাদেরকে বলি। ধরুন আপনি 10 লক্ষ টাকা একটা এফডি করেছেন একটা ব্যাংকে, এসবিআই বলুন, এইচডিএফসি বলুন, যেখানেই খুশি আপনি একটা এফডি করেছেন এবং তার অ্যামাউন্টটা হচ্ছে 10 লক্ষ টাকা। 1 বছরের জন্য এফডি করেছেন, টোটাল রেট অফ ইন্টারেস্ট 7%। এটা ফর এক্সাম্পলের জন্য বলছি। তাহলে টোটাল আপনি ইন্টারেস্ট আর্ন করছেন 71,859। এর উপরে টোটাল ইন্টারেস্ট 10% হবে কি, কত না 7,185 টাকা 90 পয়সা, 7,185 বা 86 টাকাই ধরুন। তো এই টাকাটা কেটে যে ইন্টারেস্টটা হবে সেটা আপনাকে প্রোভাইড করে দেবে ব্যাংক। কিন্তু এই ইন্টারেস্টের টাকাটা আপনি রিটার্ন পাবে কি করে না, আপনি যখন আইটিআর ফাইল করবেন, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন লাগাবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন কারা লাগায়? যাদের ইনকাম একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে 2.5 লাখ, তারাই ইনকাম ট্যাক্স রিটার্ন লাগিয়ে থাকে জেনারেলি। তো যখন আপনি এটা লাগাবেন তখন যে টাকাটা কেটে নিয়েছে আপনার টিডিএস হিসেবে, সেটা কিন্তু আপনি আইটিআর ফাইল করলে রিটার্ন পেয়ে যাবেন। এবার প্রশ্নটা আমি আগেই বললাম যে সবাই তো এখানে আইটিআর ফাইল করে না, তো তারা কি করে পাবে? তো সেক্ষেত্রে তারা 15G আর 15H ফর্মটা অতি অবশ্যই আপনার এফডি করার সময় অ্যাটাচ করে দেবেন। এবার প্রথমে বলে দিই 15G আর 15H এর কনসেপ্টটা কি। দেখুন, যদি যে কোনো অ্যামাউন্টেরই আপনি এফডি করুন না কেন, আপনি যদি একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে, মানে এপ্রিল টু মার্চ একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে যদি 40,000 টাকার নর্মাল সিটিজেন আপ টু 40,000 টাকার নিচে ইন্টারেস্ট আর্ন করে, তাহলে কিন্তু টিডিএস কাটে না। আর সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত কোনো টিডিএস কাটা হয় না। কিন্তু যদি নর্মাল সিটিজেন অ্যাভভ 40,000 আর সিনিয়র সিটিজেন অ্যাভভ 50,000 এর উপরে যদি ইন্টারেস্ট একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে আর্ন করে
থাকে, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই 15G আর 15H ফর্মটা ফিল আপ করে দেবেন। 15G ফর জেনারেল পাবলিক, 15H ফর সিনিয়র সিটিজেন। এটা অ্যাটাচ করার গুরুত্ব এটাই, মানে 15G ডিক্লারেশন দিচ্ছে যে একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে আপনি 2.5 লাখ টাকা, মানে 2.5 লক্ষ টাকার কম ইনকাম করে রয়েছেন। তো সেক্ষেত্রে আপনি আইটিআর এর মানে ট্যাক্সের আওতায় আসছেন না, সুতরাং এটা একটা ডিক্লারেশন হয়ে গেল, তাহলে আপনার কাছ থেকে কোনো রকম টিডিএস কাটা হবে না। ঠিক একইভাবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও এটা বর্তায়। তিনি যেহেতু গোটা ফিনান্সিয়াল ইয়ারে 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেন না, তার ডিক্লারেশন হচ্ছে 15H ফর্মটা। তো মনে রাখবেন, এফডি করার সাথে সাথেই আপনারা এটা ডিপোজিট করে দেবেন, অ্যাটাচ করে দেবেন, তাহলে আপনাদের থেকে কোনো রকম টিডিএস কাটা হবে না। এবার প্রশ্নটা হচ্ছে কি, অনেকেই কি করে, ম্যাক্সিমাম ভুলে যায়, 15G 15H ফর্ম ফিল আপ করতে ভুলে যায়, বা ব্যাংক ঠিকভাবে হয়তো এক্সপ্লেন করে না, বা কোনো কারণে হয়তো ফর্মটা ডিপোজিট হয়নি। হঠাৎ আপনার মনে পড়লো যে আপনি 15G 15H ভরেননি, অথচ ততক্ষণে আপনার এফডি 7-8 মাস অলরেডি হয়ে গেছে। তো যখনই মনে পড়বে ফর্মটা অতি অবশ্যই ফিল আপ করে অ্যাটাচ করে দেবেন। কারণ ব্যাংকে কি হয়, কোয়ার্টারলি বেসিসে কিন্তু মানে আপনার ট্যাক্সগুলো কাটে বা ওদের স্ল্যাবগুলো মেনটেন করে। তো সেক্ষেত্রে যতটা হয়ে গেছে সেটাকে তো রিকভার করতে পারবেন না, কিন্তু যতটা থেকে আপনি পারবেন ততটা থেকে অবশ্যই অ্যাটাচ করে দেবেন। এবং সব থেকে ভালো হয় যে যদি আপনারা এটাকে প্রথমেই অ্যাটাচ করে দেন এফডির সাথে সাথে, তাহলে আপনাদের কোনো রকম মানে এই ঝঞ্ঝাটি থাকবে না যে আইটিআর ফাইল করা বা টিডিএস কেটে যাওয়া। আর যাদের আইটিআর ফাইল করেন তা সত্ত্বেও তারা যদি মনে করে যে না আমি চাই না আমার টিডিএস কাটুক, তাহলে তারাও জমা করতে পারে, কোনো প্রবলেম নেই, তাদের কেটে গেলেও তারা রিফান্ড পাবে। কিন্তু যদি মনে করে তারা অ্যাটাচ করবে, তারাও করতে পারে, কোনো রকম অসুবিধা নেই। আরও একটা কথা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই, অনেকেই ভাবে এই যে থ্রেশহোল্ড লিমিটটা রয়েছে না 10 লক্ষ টাকার, তো কিভাবে কি, আমাদের তো মাল্টিপল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তো আমরা এসবিআই থেকে একটা 5 লাখ টাকার এফডি করে নিলাম, এইচডিএফসি থেকে একটা 2 লাখ টাকার এফডি করে নিলাম, তাহলে তো আমি লিমিটটা ক্রস করছি না, তাহলে কিন্তু আমি অনেক টাকার বা অনেক অ্যামাউন্টের এফডি করি। আমি আগেই বলে দিয়েছি যে লিমিটটা হচ্ছে অ্যাভাব 10 লাখ। তো সুতরাং আপনি যে লিমিটই করুন না কেন, যত টাকার এফডি আপনি চান আপনি করতে পারেন, প্রপার সোর্স অফ ফান্ড থাকলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনি এই ব্যাংক ওই ব্যাংক করে থাকেন, ভাবেন কি যে বুঝতে পারবে না ডিপার্টমেন্ট, তা কিন্তু নয়। আপনার প্যান নাম্বার যেহেতু একটা, তাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার প্যানের থ্রুতে জানতে পারবেন এক্স্যাক্টলি আপনি কতগুলো এফডি করেছেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি কোথায় কোথায় টাকা ইনভেস্ট করে রেখেছেন সেটাও কিন্তু জানতে পেরে যায়। এবং ব্যাংক কিন্তু এগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে অলরেডি ইনফর্ম করে দেয়। আপনার প্যান রিগার্ডিং সমস্ত যাবতীয় ডিটেলস যখন তাদের মনে হবে এই অমুক অ্যাকাউন্টার এই প্রবলেম বা এতটা করে ফেলেছে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে নোটিশ আসতে থাকবে। আর সেকেন্ড কথা হচ্ছে, অনেকের কাছেই প্যান কার্ড থাকে না, কিন্তু তাও তারা এফডি করিয়ে রাখে। তো সেক্ষেত্রে যদি প্যান না থাকে, সেক্ষেত্রে 20% কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল হয় যাদের প্যান নাম্বার প্রোভাইড করা নেই। তো আশা করি এখন সবার কাছেই প্যান নাম্বার আছে এবং সবাই তাদের প্যান আপডেট করেছে। তো সুতরাং এই সমস্যাটা নাও হতে পারে, কিন্তু 20% টিডিএস যাদের প্যান কার্ড নেই তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো এই ছিল পুরো এফডির ডিটেলস। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি ইনফরমেটিভ যত ইনফরমেশন আছে এফডি রিগার্ডিং দিয়েছি। যদি কোনো রকম এফডি রিগার্ডিং কোয়েরি আপনাদের থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, আমাকে এনকারেজ করার জন্য একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।